এখন আছি উত্তরা হাই কেয়ার হসপিটালে, হাই কেয়ার জেনারেল হসপিটাল। তো ইসরাফিলকে আজকে আহমেদ মেডিকেল থেকে, ঢাকা ধানমন্ডি শঙ্কর আহমেদ মেডিকেল থেকে উত্তরাতে এই হাই কেয়ার হসপিটালে আনা হয়েছে অপারেশনের জন্য। ওইটা আসলে ক্যান্সার বিশেষজ্ঞ এবং টিউমারের জন্য থেরাপির জন্য যেই অপারেশনের পজিশনে নিয়ে যেতে যেই চিকিৎসাটা প্রয়োজন ছিল, সেই চিকিৎসাটা ওইখান থেকে হয়েছে এবং এইখানে আসা হয়েছে অপারেশনের জন্য। তো ইসরাফিলকে আজকে এখানে নিয়ে আসার পরে, দুপুর নাগাদ নিয়ে আসার পরে অপারেশনের আগে যে টেস্টগুলো করা দরকার, সেই টেস্টগুলো করতে দেওয়া হয়েছে। এই টেস্টের রিপোর্ট অনুযায়ী ডাক্তাররা 8:30 বা 9টা পর্যন্ত বোর্ড বসবে। রাত্রে রিপোর্টগুলো হাতে পাওয়ার পর একটা বোর্ড বসবে যে ওকে আসলে অ্যানেস্থেশিয়া, যেটা অজ্ঞান করলে, মানে অপারেশনের আগে যে অজ্ঞান করার পরে আসলে ও কতটুকু এটা মানে কামব্যাক করতে পারবে, বা কি ওর আসলে শরীরটা অপারেশনের উপযোগী কিনা। তো এইগুলো নিয়ে আসলে বোর্ড মিটিং করবে। কারণ আপনারাই দেখতে পাচ্ছেন যে আসলে আমরা মাঝে মধ্যে সিজার করলেও অনেক সময় মায়ের মৃত্যু হয়ে যায়, অন্যান্য অপারেশন করতে গেলেও দেখা যায় একটা মানুষ জ্ঞান আর নতুন করে ফিরে না। তো ওর অবস্থাটা কিন্তু, ও কিন্তু শিশু, তার মধ্যে এত ক্রিটিক্যাল অবস্থা, এত বড় রোগ, আর ও তো মানে ওইভাবে মানে অন্য 8-10টা মানুষের মতো তো ওর হয়তো বা ধারণ ক্ষমতাটা মানে নাও থাকতে পারে, রক্তাৎপরতা জিনিসটা বেশি কাজ নাও করতে পারে, যেহেতু ওর এইটুক শরীরে এত বড় রোগ। তো আশা করি বুঝতে পারছেন। আর অনেকেই আসলে গতকালকে জানতে চেয়েছেন যে আপডেট দেই না কেন। তো আসলে গতকালকে আপডেট দেওয়ার মতো কোনো কিছুই ছিল না। তো আপনাদের কাছে দুঃখিত, এবং আমার আসলে একটু সমস্যা থাকার কারণে, বলতে গেলে আমি নিজেও একটা চাকরি করি, তো সেই চাকরির পাশাপাশি ইসরাফিলকে নিয়ে কাজ করতেছি। তো আসলে গতকালকে আপডেট দেওয়ার মতো অবস্থানে ছিলাম না। এটা ছিলাম না এই কারণে যে আপনার যে আমি যখন ইসরাফিলের কাছে গেছি তখন আমার নাম্বারে বারবার ফোন আসতেছে। তো এই যে যারা ফোন দেয় খোঁজ খবর নিতে, ভাই ইসরাফিলের কী অবস্থা, তো অনেকে আছে 7বার 8বার 10বারও একটা না ফোন দেয়। তো তখন তো আসলে ভিডিও করার সিস্টেম থাকে না। তো আপনারা সবাই দোয়া করবেন। আর ইসরাফিলকে যদি কেউ দেখতে আসতে চান, উত্তরাতে হাই কেয়ার জেনারেল হাসপাতালের লিফটের 3 এবং কেবিন নাম্বার হচ্ছে 402। তো এখানে আসতে পারেন। আবার অনেকেই আমাকে বলেছেন, ভাই একটু খরচ কমান, কেবিনে থাকার কি দরকার। এখন ইসরাফিলের যে কন্ডিশন, ইসরাফিলের পাশে তার মা তো একা সেবা করতে পারবে না, তার বাবাকেও লাগবে। আর বাবাকে লাগলে, তার বাবা যদি আমি হোটেলে রাখতে চাই, একটা ঢাকা শহরে হোটেলে রাখতে গেলে তো 2000 টাকা খরচ। তারপরে যে বিষয়টা, ওর চিকিৎসাটা চলতেছে কোথা থেকে? ফেসবুক, ইউটিউব থেকে। তো আপনি কখনো দেখেছেন সরকারি হাসপাতালে, প্রাইভেট হাসপাতালে? সরকারি হাসপাতালে হয়তো বা একটা ছবি তোলা যায়, বাট প্রাইভেট হাসপাতালে আপনার যে ওয়ার্ডে বসে কখনো ভিডিও তৈরি করা যায় রোগী নিয়ে, এটা খুব কম সংখ্যক। যারা স্বেচ্ছাসেবী আছে তারাই শুধু রিকোয়েস্ট করে করতে পারে। তো ওর চিকিৎসাটা যেহেতু সম্পূর্ণ ফেসবুক থেকে আসতেছে, সম্পূর্ণ ইউটিউব থেকে আসতেছে, ওর যে 9-10 লাখ টাকার ব্যাপার, এখন পর্যন্ত 5.5 লাখ টাকা আমাদের ম্যানেজ হয়েছে। তো আরও টাকা দরকার। এখন কাহিনী হলো যে এই যদি আমরা যদি ভিডিওই না করতে পারি, একটা অপশন, আমরা যদি কস্ট কমাতে চাই তাহলে আমরা চিকিৎসার টাকা কোথায় পাবো? আর চিকিৎসার টাকা ম্যানেজ করতে গেলে অবশ্যই সেই জায়গাটা আমাদের তৈরি করে নিতে হবে। আশা করি বুঝতে পারছেন যে শুধু আসলে মানে আপনার জায়গা থেকে, আপনার দৃষ্টিকোণ থেকে, আপনার অবস্থান থেকে শুধু চিন্তা করলেই হবে না, এই বাচ্চাটার অবস্থান থেকে চিন্তা করতে হবে। আসলেই আমি আশা করি বুঝাতে পেরেছি। আর অনেকেই জানতে চান যে অপারেশন করেন না কেন। তো একটা মানুষের অপারেশন করতে গেলে শরীরের একটা তো কন্ডিশন থাকতে হবে, তার এই অপারেশনের পরে মানে অপারেশনের টাকাও তো ম্যানেজ করতে হবে। শুধু কমেন্ট করলে তো আর হবে না। মানে ওর যেহেতু বাবার সামর্থ্য নাই, ওদের মানে বাবার 500 টাকা দিয়ে ফল কিনে দেওয়ার সামর্থ্য নাই, সেই অপারেশনটা তো হাসপাতাল কর্তৃপক্ষ মাগনা করবে না, তাই না? হয়তোবা ডক্টর একটু কনসিডার করতে পারে, হয়তোবা ডক্টর যেই টাকা আসবে বিল, সেই টাকার জায়গায় একটু কম নিতে পারে। অনেক ডাক্তার চাইলে মাপও করে দিতে পারে, অনেক ডাক্তার চাইলে মানে কম অর্ধেক করে দিতে পারে। কিন্তু ওর যে ওষুধটা কেনা লাগবে সেটা কি ফার্মাসি থেকে ফ্রি দেবে? ওর যে আইসিইউ সাপোর্টটা লাগবে সেটা কি ফার্মাসিতে আইসিইউ মানে কর্তৃপক্ষ ফ্রি করে দিবে?
ওর যে খাবার লাগবে, ওর যে অন্যান্য ওষুধগুলো লাগবে, ইনজেকশনগুলো লাগবে, এগুলো তো আর ফ্রি দিবে না। তো শুধু আসলে বললেই হয় না, মানুষ হিসেবে আমাদের একটু দায়িত্ব আছে। আর অনেকেই আসলে ফোন করে মাঝে মধ্যে বিভ্রান্ত করেন। তো আসলে আমি আবারও বলছি, আমি তার রক্তের কেউ না। 9 মাস ধরে বাচ্চাটা চিকিৎসা পায় নাই, তাকে দেখার মতো তার এলাকায় কেউ একটা মানুষ নাই, টিভি চ্যানেলে নিউজ হওয়ার পরেও কেউ ছিল না। তো এখন আপনারা যদি বলেন, মানে আমাকে বিভ্রান্ত করেন, তাহলে আসলে মানে আমি কি ওর চিকিৎসার ব্যবস্থাটা করতেছি, যে ওর এই জন্য যে মানে পরিশ্রমটা করতেছি, এটা কি আমি অন্যায় করতেছি কি না? মানে আপনার দৃষ্টিকোণ থেকে জানি না আমি কি করতেছি, কিন্তু ওই যে উপরাল্লা একজন আছে, আরও জানে যে আমি কি করতেছি। তো ধন্যবাদ, সবাই দোয়া করবেন। পরবর্তীতে আপডেট আপনাদের কালকে অথবা আজকে রাত্রে দেওয়া হবে। আসলে এই যে ওরে যে প্রাইভেট হাসপাতালে ভর্তি করেছি, তো এখানে অনেক বড় একটা খরচের ব্যাপার। এখন এই যে ওয়ার্ডে দেব, ওয়ার্ডে আরও 5টা বাচ্চা আছে, আরও 10টা বাচ্চা আছে। তো এই 10টা বাচ্চাকে যদি ও একলা কান্না করে ঘুমাতে না দেয়, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ কি করবে? আর 10টা বাচ্চার ব্যবস্থা কি করবে? এটা আসলে আমাদের মানে চিন্তা করতে হবে। অনেকে বলে যে সরকারি হাসপাতালে নিয়ে যান না কেন, সরকারি হাসপাতালে নিয়ে যান না কেন? সরকারি হাসপাতালে তো অনেক ভালো ভালো চিকিৎসা আছে। চিকিৎসাটা কারা পায়? যাদের মানে মামা দাদা ওই হাসপাতালে আছে। ওর বাবা কি কম চেষ্টা করেছে? কোনো বাবা মা কি চেষ্টা করে না এমন কিছু? তারা তো চিকিৎসা, অপারেশনটা লাস্টে পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছে। সরকারি হাসপাতালে যদি চিকিৎসা নিয়ে থাকেন, তাহলে একবার ভাইবে দেখেন তো, আপনি ওয়ার্ড বয়কে কয় টাকা দিয়েছেন? ওয়ার্ড বয়কে একটা স্যালাইন, যে কোনো একটা জিনিসের জন্য কয় টাকা দিয়েছেন? সরকারি হাসপাতালে কি একেবারে চিকিৎসা ফ্রি? মানে টেস্ট করতে টাকা লাগে না, ওষুধ কিনতে টাকা লাগে না, এরকম কিছু? আর সরকারি হাসপাতালে এই যে ওর অবস্থাটা, এই অবস্থা কি ইনফেকশন হওয়ার চান্স নাই? সরকারি হাসপাতালের যে মানে জীবাণু ওখানে পৃথিবীর মানে বাংলাদেশের অর্ধেক জীবাণু মানে সরকারি হাসপাতালে আছে। প্রাইভেট হাসপাতালে একটু ক্লিন থাকে, একটু পরিষ্কার থাকে। আপনি ঢাকা মেডিকেলে নাক চাপ দিয়ে ছাড়া হাঁটা যায় না। তো আপনি সেই জায়গায় বাচ্চাটা রেখে কি করবেন? তো আশা করি মানে বোঝাতে পেরেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।